আচ্ছা রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে ডাক্তার জাকিরের কাহিনী। উনি লাইক 1989-88 এর সময় আর কি আপনার মেডিকেল মানে ডক্টর বাংলাদেশে অনেক আগে, হ্যাঁ ওই সময় ডক্টরের পেশায় আর কি প্রথম আসেন আর কি। ফার্স্টের দিকে উনি শুরু করেন ওনার কাজ, পড়াশোনা শেষ করে, ইয়াং ডক্টর। তো উনি ওই সময় একটা ক্লিনিকে ওনার কাজ পড়েছিল। ক্লিনিকটা ছিল হচ্ছে আপনার মোহাম্মদপুরেরই কোনো একটা জায়গায় এবং বেশ পুরনো, এবং বাট ক্লিনিকটার মোস্টলি কাজ ছিল এটা হচ্ছে নবজাতক টাইপের ক্লিনিক, মানে ওখানে বাচ্চা হতো আর কি, মানে লেবারের ইগুলো হতো ওখানে। যাই হোক, তো উনি ওখানে আপনার কাজ করে। তো একদিন রাতে ওনার ডিউটি পড়ে, প্রথম দিকে আর কি, উনি ফার্স্ট যখন জয়েন করে ওনার ডিউটি পড়ে ওখানে। তো উনি রাতের বেলা বসে আছেন, কোনো মানে আর কি এক্স আউট পেশেন্ট কেউ নাই তখনও, ভর্তি একটা পেশেন্ট আছেন দু একটা রুমে, ক্যাবিনে আছেন আর কি। ওনাদের যে ওয়ার্ড থাকে, ওয়ার্ডের মধ্যে নর্মালি ওরকম কোনো পেশেন্ট নাই, হাসপাতাল মোটামুটি ফাঁকাই বলা চলে, এবং আপনার নিচে আপনার আছে, ওই যে গার্ড আছে। তো মোটামুটি বলা যায়, এটা বলার কারণ হচ্ছে যে হাসপাতালটার মানে পরিবেশটা আমি বর্ণনা করছি আর কি। এবং হাসপাতালটা ছিল হচ্ছে পুরো পুরোনো একটা বাড়িতে, দ্যাট ইজ লাইক, তো এই ক্লিনিকটা ছিল হচ্ছে আপনার সেই পাকিস্তান আমলে কোনো বাড়িতে, বেশ বড় আর কি জায়গা নিয়ে। তো যাক, তো উনি বসে আছেন, ওনার উপরে ওনার কাজ হচ্ছে যে ওই যারা কেবিনে আছেন যদি কোনো প্রয়োজন হয় ওনাকে রাত্রেবেলা ডাকলে ওনার যেতে হবে, কাজ ওনারা হচ্ছে আপনার ডেলিভারি পেশেন্ট যে কোনো সময় হতে পারে আর কি। তাদের যে নির্ধারিত ডাক্তার আছে তিনি কাজ করবেন, বাট ইমার্জেন্সি কিছু হলে ওনাকে যেতে হবে অ্যাজ এ নিউ ডক্টর হিসেবে। যাক, তো উনি ওখানে বসে বসে নিজের মতো বই পড়ছেন, ম্যাগাজিন পড়ছেন, টাইম কাটাচ্ছেন। এরকম সময় উনি হঠাৎ ফিল করেন যে ওনার এই পাশ থেকে, মানে ওনার যে রুমের যে পাশে যে করিডোরের ওই পাশ থেকে কেউ একজন মানে কিছু একটা বলছে আর কি, লাইক কথার মতো আসছে কিন্তু কথাটা স্পষ্ট না। আচ্ছা। তো উনি ওই সাউন্ডটা শুনে আপনি মনে করেন যে কিছুক্ষণ কান পাতে, কে বলতেছে, কেউ কথা বলতেছে কিনা, ওনার নিজেদের মধ্যে গল্প করছে কিনা, এবার একটু ইগনোর করার চেষ্টা করেন। বাট একসময় ওনার কাছে ওই জিনিসটা বেশ বিরক্তিকর মনে হতে শুরু করে, যে লাইক ওনার নার্ভের মধ্যে লাগছে জিনিসটা। তো উনি উঠে যান, উঠে যেয়ে ওই বইটা রেখে উনি হেঁটে যান যে করিডোরে উকি দেন। তো দেখেন যে করিডোরে এক মাথায় হচ্ছে আপনার একটা বারান্দা, এবং এই পাশে তো কিছুই নাই, কিন্তু কোনো মানুষ করিডোরে নাই। আচ্ছা। তো উনি বলছে এরকম এই যে ফিস ফিস যে শব্দ, মানুষ কথা বলতেছে, এটা এত লাউড কেন হবে যে পুরা করিডোর পার হয়ে আমার এখানে আসছে। তো উনি হেঁটে 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 ওদিকে যান, যে করিডোরের শেষ মাথায় যে উনি আস্তে করে রুকিয়ে দেন ডান দিকে। তো বারান্দার সামনে যে জায়গাটা, এক পাশে হচ্ছে আপনার ড্রেন, মানে ড্রেইনের যে লাইনটা, আগে আপনি যত জানেন রাসেল ভাই, আগে বলেছি যে মোহাম্মদপুর অঞ্চলটাতে যে ওই সময়কার আরবান প্ল্যানিং এ পেছনে ফায়ার এসকেপ রাখা হতো, কিন্তু পরবর্তীতে আমাদের নোংরা অভ্যাসের জন্য ময়লা ফেলে ফেলে ওটাকে একটা ডাস্টবিনের মতো বানায় ফেলা হয়েছিল। এখন আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে পরিবেশটা, বাট স্টিল অলমোস্ট সেম হয়ে গেছে। যাই হোক, তো উনি ওই ড্রেনের ওখানে দেখেন যে এক পাশে ড্রেনের মানে নর্দমার মতো ওই সাইডটা, আর আরেক পাশে ঠিক কর্নারে মানুষ দাঁড়ায় আছে, দুইজন কথা বলতেছে। এবং উনি খেয়াল করে দেখছে যে মানুষগুলা ছায়া টাইপের, ইটস লাইক পুরোপুরি শরীর দেখা যাচ্ছে না। তো যতটুকু অন্ধকার, যতটুকু আলো, মানে স্ট্রিট ল্যাম্প দূরে আছে, নিয়ন আলো, নিয়ন লাইট জ্বলতেছে, এটাতে একটা মানুষের অবয়ব কিছুটা হলেও বোঝা যাওয়ার কথা, যে একটা মুখের এক অংশে পড়বে বা কিছু, সেরকম কিছু না। এবং তারা ফিসফিস করে কিছু বলতেছে নিজেদের ভেতরে। তো উনি যখন ওখানে গেছে, ইটস লাইক ওনার উপস্থিতিটা ওই দুজন বুঝে ফেলছে। আচ্ছা। বুঝে ফেলে মনে হলো আর কি, ওনার কাছে মনে হলো যে ওনার দিকে তাকাইছে দুজন, এবং তাকানোর পর ওনার কাছে শিরশির লাগছে কেন রাসেল ভাই, এই দুইটা মানুষেরই চোখ জল জল করতেছে। ইটস লাইক অন্ধকারে কুকুর বিড়ালের চোখ যেভাবে চলে সেরকম। তো উনি না একটা ধাক্কা খায়, উনি ধাক্কা খেয়ে ছিটকে ওখান থেকে, মানে ধাক্কা মানে নিজের ভেতরে ভেতরে ধাক্কা খেয়ে নিজের অজান্তেই উনি ছিটকে পেছনে চলে আসে। পেছনে চলে আসে উনি চিন্তা করে যে মানে কি দেখলাম, ব্যাপারটা আসলে কি, এটা কি মানুষ? তো এরকম হওয়ার কথা না, কুকুরের মতো চোখ জ্বলতেছে। বাট উনি তো ডক্টর, ওনার অনেক সময় উনি পার করছে, উনি অপারেশন থিয়েটারে গেছে, অনেক কিছুই করছে, ডাক্তারদের তো অনেক কিছুর মধ্যে যেতে হয়। তো উনি খুব খুব অল্প সময় নিজেকে ধাতস্থ করে আবার উকি দেয়। দ্বিতীয়বার যখন উনি উকি দেয়, এবার যে দেখে যে ওখানে কিছুই নেই, বাতাস বইছে। তখন তো আপনার ওই বাতাস বইছে আর কি আপনার ওই গরমকাল আর কি, গ্রীষ্মকাল, হালকা বাতাস বইছে, কোনো নর্মাল একটা সময় মানুষ নেই কোনো। এবং তখন শুনতে পাই যে একটা বিড়াল খুব ডাকতেছে নিচ থেকে, ম্যাও ম্যাও করে বিড়াল ডাকতেছে। উনি বিড়ালের ডাক এটাকে উনি ইগনোর করতেছে কি। তারপর উনি আবার বেশি করে উনি হেঁটে যায়, যে দেখে ওই যে ঠিক ওনার বারান্দার নিচে যে ড্রেনের অংশটা, ওইখানে
ঠিক দুইটা কালো বিড়াল, কালো রঙের বিড়াল, কারণ অন্ধকারে মিশমিশে আছে ওটা ইটা, ওখানে তার ম্যামা করতেছে এবং ওরা যে তাকাইছে উপরে ঠিক ওভাবে চোখ জ্বলতেছে। তো এবার দেখে উনি জাস্ট একটা ঘুষ বাম্প হয় ওনার, এবং উনি বেশ অস্বস্তি ফিল করে উনি আস্তে করে হেঁটে চলে আসেন এখানে। তো আসার পরে উনি খেয়াল করেন ওই ক্লিনিকের একটা রুম আছে, রুমটা তালাবদ্ধ, এবং ওই রুম সম্বন্ধে কিন্তু ওনাকে কিছুই অবহিত করেন ওখানকে যে হাসপাতালের ম্যানেজার বা সামথিং লাইক দ্যাট, ওনাকে কিছুই অবহিত করেন এখানে ওই সম্পর্কে। তো উনি রুমটাকে দেখে এবং চিন্তা করলো যে এটা সম্বন্ধে আমি জিজ্ঞেস করি না, আমি এখানে জবে ঢুকছি প্রায় 1 সপ্তাহ, আমি জয়েন করলাম গতকালকে, এটা আমার জানা উচিত ছিল যে এটা কিসের রুম, এটা তো ওটিও নাইও না। উনি হেঁটে এসে উনি আবার রুমের মধ্যে বসে উনি ওই ওনাদের যে ল্যান্ডফোন নিয়ে ওখানে ডায়াল করে ওনাদের ওই লোকের নাম্বারে, ম্যানেজারের যে বাসা সেখানে ডায়াল করে। তো ম্যানেজার রাত্রেবেলা ঘুম গলা উঠে বলে, কি হয়েছে? বলে যে আপনাদের, আমি তো এখানে ডিউটি করতেছি, আমার তো নতুন, তা আপনার এই যে রুম এখানে একটা আমি তালাবদ্ধ দেখলাম, এটার মানে ব্যাপারটা কি? তো বলতে আপনার এত রাত্রে এটা নিয়ে কেন মাথা ব্যথা হইতেছে, আপনি কি রাত্রে কি আপনার মাথা খারাপ কি হয়েছে? বলে যে না, আমার কাছে একটু অস্বস্তি লাগতেছে এরকম এসে। তো বলে যে না, ওইটা আপনার বলবো না, আমি কালকে দেখালে বলবো না, আপনি এটা নিয়ে মাথা কামাইতেছেন কেন, চুপচাপ থাকেন। তো ডাক্তার উনি ফোনটা রেখে দেয়, ফোন রেখে উনি ওখানে বসে থেকে উনি ঝিমায় আর কি, উনি শুয়ে থাকে আর কি, ওনার ইসের মতো বই পড়তে চেয়ারে হেলান দিয়ে শুয়ে থাকে। তো এই সময় ওনার যখন একটু ঝিমুনি চলে আসছে, উনি ঝিমুনির মধ্যে দেখতেছে আধো তন্দ্রা আধো ইসের মধ্যে একটা মহিলাটা বেশ মনে করেন যে মাঝ বয়সী হবে, মনে করেন মাঝ বয়সী বলতে বয়স হয়ে যায় আসলে সেটা ঠিক না, 30-35 এরকম বয়স হবে একটা মহিলা, শাড়ি পরা ওনার রুমে আসছে এবং চুলগুলো এলোমেলো, এবং মনে হচ্ছে যে ওনার আঁচলে এবং পেটের কাছে বেশ রক্ত, ব্লাড। সে বলছে যে আমার বাচ্চাটাকে নিয়ে গেলেন, এভাবে করে বলতেছে, বেশ চোখ বড় বড় করে। এবং উনি এটা থেকে না, ওনার মনে হচ্ছে যে ওনার দরজা দিয়ে ঢুকছে, উনি ধর্মড় করে উঠে বসছে, উঠে তাকায় দেখে কেউ নেই রুমের ভেতরে, রুমটা পুরা মানে আপনার নর্মাল। তো উনি জিনিসটা এতই রিয়েলিস্টিক লাগছে, এতটাই ভয় পাইছে, উনি ওই রুমের মধ্যে থাকতেই পারেন না, উনি হেঁটে নিচে চলে আসেন। এসে যে উনি ওনার পেশেন্টদের একটু খবর নেন, বলে যে সব ঠিক আছে। ও নিচে এসে দারোয়ানকে বলেন যে তোমাদের এখানে কি সমস্যাটা কি? বলে কেন স্যার, কি হয়েছে? বলে যে না, আমি এখানে এরকম 2টা ছোটখাটো ব্যাপার হয়েছে, আমার কাছে জিনিসটা একটু অ্যাবনর্মাল লাগতেছে। তো বলে না স্যার কিছু না, ওই 2 তলা ওখানে। তখন জিজ্ঞেস করে কি, মানে আমতামতা করতেছে। বলে যে ওই পাশে হচ্ছে আপনার অ্যাবর্শন রুম, ওইখানে অ্যাবর্শন করা হতো আর কি। তো এখানে মানুষজন অনেক সময় উল্টাপাল্টা কিছু জিনিসপত্র দেখে, স্যার এটা নিয়ে চিন্তা করেন না, আপনি তো ডাক্তার, আপনার এটা নিয়ে তো এত করা কিছু না। তো ওনার কাছে না জিনিসটা খুব খারাপ লাগে। উনি তখন না মহিলাটার কথাটা ওই ইকে বলেনি, উনি যে বলছিল চোখ দেখছে, তখন বলতেছিল যে আমি এরকম এক মহিলাকে দেখছি এরকম এসে। বলে স্যার কত কিছুই মানুষ দেখে, কেন অনেক কিছু হয়, মানুষ তো অনেক সময় মারাও যায়, স্যার আপনি এগুলো নিয়ে আর করেন না, বাদ দেন স্যার বলে। তো উনি তখনই ডিসাইড করেন যে উনি এখানে আর ওই ডিউটি করবেন না আর কি, উনি বের হয়ে চলে আসেন। তো উনি পরে ম্যানেজারের সাথে কথা বলছিলেন, ম্যানেজার বলছে আপনাকে তো আমি এটা মানে ওই সময় বলতে চাই না, কিছু না, এটা থাকেই, এরকম ক্লিনিকে প্রায় থাকে, যদিও বর্তমান সময় জিনিসগুলো অনেক কড়াকড়ি হয়ে গেছে, এগুলো এখন আর হয় না, অনেকটাই হয় না আর কি, শহরের মধ্যে তো এরকম অনেক কড়াকড়ি হয়েছে, বাট তো ওইখানে উনি এভাবেই আর কি ভয় পান আর কি, জিনিসটাই যে এই ঘটনাটা হচ্ছে আপনার ঢাকার কাছেই, ওই যে টাঙ্গাইল যে অঞ্চলটা সেখানের, সেখানের ওর নাম হচ্ছে সৌমিক, যদিও ওর নাম সৌমিক, বাট ওকে মুসলিম ফ্যামিলির ছেলে, নামটা আর কি সৌমিক রাখা হয়েছে। এনিওয়েজ, তো ওদের ব্যাপারটা হচ্ছে কি, ওর ফ্যামিলিতে সবাই ঈদের ছুটিতে বাড়ি যায় আর কি। ওদের মূল বাড়ি ছিল হচ্ছে আরো দূরে কোথাও, মানে দিনাজপুরের কাছে একটা জায়গায়। সো ওরা টাঙ্গাইলে থাকতো। তো ঈদের আগে সবাই চলে যায়, বাট ও যেহেতু ওর বন্ধু বান্ধব সবার সাথে একটু সময় কাটাতে চায়, তো সেই কারণে ও যায় না আর কি, ও বাসায় থেকে যায়, ওর মানে বাবা মা বাড়ি চলে যায়, ও একাই থাকে অলমোস্ট বাসার মধ্যে, একজন কেয়ারটেকার সহ আর কি। তো যেটা হয়, ঈদের ছুটিতে বেশ একলা কিছুদিন ওখানে থাকে, 2-3 দিন থাকার পরে ওর ফ্রেন্ডরা করে যে ঈদের পর দিন ওরা একটা বাড়িতে যাবে, সেখানে যে ক্যাম্পিং করবে,
এবং ওই বাড়িটার যে লোকেশনটা ওকে দেওয়া হয়, যে বলা হয় যে এই বাড়িটাতে একটা ফ্যামিলি থাকতো, তারা তারা একটু জমিদার টাইপের ছিল এবং বেশ বড় বাড়ি, ওরা চলে গেছে, ওরা ইন্ডিয়া বা কোথাও থাকে, এখন বাসাটা খালি পড়ে থাকে মোস্টলি। ওর যে বন্ধু আছে সে ওখানে আর কি ইসের সাথে কথা বলে, ওখানকার কেয়ারটেকারের সাথে কথা বলে একটা অ্যারেঞ্জ করেছে রাতের বেলা যাতে ওখানে ওরা ক্যাম্পিং করতে পারে, এরকম কিছু একটা। যাই হোক, শ্রমিক ওখানে ওদের বন্ধুদের সাথে ওখানে যায় এবং যেদিন ওরা ওই বাসাটায় যায় দুপুরের দিকে ওরা পৌঁছায়, বাসাটা যেয়ে দেখে যে দুপুর মানুষজন খুব কম, ওই এলাকায় তেমনি মানুষ নাই, কারণ ঈদের সময় আরো মানুষ কমে গেছে এলাকায়, একটু খা খা করছে একটা জায়গা, এবং বেশ বড় একটা আঙ্গিনা আছে বাড়ির সামনে, এবং ভেতরে ঢুকলে বাড়ির পুরানো আমলের দরজা জানালা এরকম একটা বাড়ি। সো ও বলেছে যে এখনো অনেকে নাকি ওই জায়গাটা এখনো অনেকে চেনে ওইখানে বাড়ি হিসাবে। আই ডোন্ট নো, আই এম নট শিওর, যেহেতু আমি যাইনি ওইখানে। তো যাক, ওই বাসাটার মধ্যে ওরা যায় যে দুপুরের পর থেকে ওরা আয়োজন করে ওখানে কে কোথায় থাকবে, কি করবে না করবে। সো এইভাবে করে ওদের সময়টা কেটে যায় সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে মোটামুটি আয়োজন করে ওরা আড্ডা মারে এবং ওদের মধ্যে একজন তখন ওই বাসার কাহিনী বলতে থাকে ওদেরকে, যে এই বাসার মধ্যে কি বাসাটা কার ছিল, কিরকম কি হয়েছে এখানে। তো ঘটনা উঠে আসে যে ওই বাড়িতে ওদের যে বাড়ির যে ফ্যামিলি ছিল তাদের একজন মাসি আর কি, খালা হয়, তিনি নাকি ওই বাড়িতে মারা গিয়েছিলেন আত্মহত্যা করে। তো অনেকে নাকি মনে করেন যে ওখানে ওই মাসিকে দেখা যায় এরকম কিছু, এবং আরো কিছু এরকম ভয়ের কথা ওদেরকে বলে যে এখানে এরকম হয় এসে। তো এটা শুনে ওর মধ্যে একটু ভয় কাজ করা শুরু করে, ওদের সবার মধ্যেই ভয় কাজ করা শুরু করে। তো সবাই মোটামুটি চায় যে একটা রুমের মধ্যে থাকবে এরকম, কিন্তু শ্রমিক মোটামুটি ও বলে যে না, আমি আসলে একলা ওরকম থাকতে সবার সাথে একসাথে থাকতে চাচ্ছি না, তাতে আমাকে তোমরা ওই পাশে যে রুমটাতে আমি থাকতে চেয়েছি ওটাই দিও তোমরা। তো বলে ঠিক আছে। তো রাত্রেবেলা ওরা ওখানে থাকে। তো আড্ডা মেরে যখন নাকি আপনার রাত গভীর হয়ে গেছে, ধরেন 11টা-12টায় সময়, যে যার রুমের যে ওরা চলে যায় 4-5 জন একদিকে, আর ওর রুমটা যেখানে থাকার কথা বলছে ওখানে চলে যায় রাতে। তো রাত্রে যখন ও ঘুমাইছে, শুয়ে আছে, শোয়ার খুব ভালো কোনো ব্যবস্থা না, পুরানো আমলে খাটের মধ্যে ওই যে আপনার ওই চাদর মুড়ি দিয়ে আর কি শুয়ে আছে। তো বলতেছে যে একটা সময় ওর কাছে ফিল হয় যে ওর ওই যে বাসাটার ভিতরে যে ওই দরজার ওই পাশে মনে হয় যে কেউ হাঁটাচলা করে, সাউন্ড হচ্ছে। তো মনে চিন্তা করে হয়তো ফ্রেন্ডরা ওখানে হাঁটাচলা করতেছে, যেটা জিনিসটাকে অনেক নর্মাল ভাবে নেয়। তো একটু পরেও ফিল করে যে ওর যে দরজাটা, রুমের দরজাটা, ওটা কেউ ধপ করে ধাক্কা দিল, ইটস লাইক কেউ একজন নক করার মতো, নক ঠিক না, জাস্ট হাত দিয়ে একটা পুশ করলো এরকম। তো ও তখনও ভাবে যে ওর ফ্রেন্ডরা মনে হয় ওর সাথে দুষ্টুমি করতেছে, আচ্ছা, যে সামথিং স্বাভাবিক, যে ও যেহেতু ভূতের গল্প বলছে এবং এই সেই হ্যান। তো জিনিসটাকে সে অনেকভাবে স্বাভাবিক নেওয়ার চেষ্টা করে, বলে যে আসলে এটা কিছুই না, ফ্রেন্ডরা এরকম করতেছে। আবার শুয়ে থাকে, আবার অনেকক্ষণ পর ধপ করে এরকম ধাক্কা দেয়। তো এইবারও সে মনে করতেছে বন্ধুরাই এরকম দুষ্টুমি করতেছে। তো ও যেটা করে, ও করে কি, আস্তে করে খাট থেকে নামে, পা টিপে ওই ইসের কাছে যায়, ওই দরজার কাছে যায়। ও চিন্তা করছে এইবার যদি ধাক্কা দেয় ও দরজাটা ঠাস করে খুলে ফেলবে, যাই হোক, এবং ওর শিওর যে ওর বন্ধুরা ওখানে থাকবে এবং সে উল্টা মজা নিবে তাদের থেকে। তো ওইভাবে দাঁড়ায় থেকে প্রিপারেশন নিয়ে। তো অনেকক্ষণ চলে যাচ্ছে, দরজা আর নক হয় না, এরকম একটা ইসের মতো। তো চুপচাপ দাঁড়ায় থাকে, হঠাৎ করে দরজার মধ্যে আবার একটা এরকম ধাক্কা মারার সাথে সাথে করে দরজার টান দিয়ে খুলে ফেলে। তো খোলার পর যেটা হয়, ও নিজেই ফ্রিজ হয়ে যায়, যে দরজা খোলার সাথে সাথে মনে হয় যে একটা বাতাস ঢুকলো ঘরের ভিতরে, বাতাসটা হচ্ছে একটা দমকা বাতাসের মতো হালকা, ইটস লাইক কেউ যদি কাউকে পাস করে চলে যায়, পাস থেকে কিন্তু বাতাসের হলকা সেরকম এটা। এবং ওর কাছে মনে হয় যে ওর ঘাড়ের কাছ থেকে ঠান্ডা বাতাসের একটা চলে গেল, গুজবাম্পের মতো। ও তাকায় দেখে যে সামনের করিডোরে কেউ নাই, পুরো জায়গাটা জানালার আলো দিয়ে দেখা যাচ্ছে, ওখানে যে পুরানো আমলের জানালাগুলো, দুই জায়গার মধ্যে করিডোরটা কেউই নাই, শুধু রাত্রের আলো যতটুকু পড়ছে এতটুকুই। এবং তখন ওর গায়ের লোম পুরা দাঁড়া যায়। ও তখন মনে করে যে আমি এটা কি করলাম, হঠাৎ করে কি হলো, কিছুক্ষণের জন্য পুরোপুরি সেন্স হারায় ফেলে। এবং পরবর্তী ও কি করে, ভয় পেয়ে ও বন্ধুদের নাম ধরে ডাকা শুরু করে, এবং এই ডাকের চোটে ওর বন্ধুরাও মনে কোনো ভয় পাইছে, এবং এই কারণে ওর ওই চিৎকার শুনে ভয় পায়, দরজা খোলে না কিন্তু কেউই। তো কিছুক্ষণ ফ্রিজ হয়ে ওখানে দাঁড়ায় থেকে তখন একটু পরে নিজে ধাতস্থ হয়, মনে করে যে কিছু হচ্ছে না, অতটুকুই হয়েছে, আর কিচ্ছু হচ্ছে না। তো এরপরে মনে করেন যে দরজাটাকে চাপায়,
রুমে আসে। তো চিন্তা করতে থাকে যে ঘটনাটা কি হলো, আসলে কি ভৌতিক কিছু হচ্ছে নাকি ফ্রেন্ডরাই আসলে ধাক্কাইছিল, মজা করার জন্য করেছে। কোনোভাবে একটা কিছু মনে হয় ওরা চলে গেছে বা সামথিং, এরকম চিন্তা করে দরজাটা লাগায় এসে ও বিছানায় শোয়। তো বিছানায় শুয়ে যখন নাকি ওর যখন ঘুম চলে আসছে রাসেল ভাই, এই সময় হঠাৎ করে ওর হাতটা পড়ে বামে। ওর মনে হয় যে ওর হাতটা ঠান্ডা কিছুর উপরে পড়েছে, লাইক মানুষের শরীর যদি ঠান্ডা হয়ে যায়, মানে মানে ঠান্ডা অসাড়, মানে যেটা নাকি আসলে যে অনুভূতিটা আমরা সাধারণত পাই না, লাইক বলতে গেলে আমরা মনে করি যে মরা লাশ ঠান্ডা হয়ে গেছে, এরকম এরকম একটা ঠান্ডা কিছুর উপর পড়ে। তো আতকে উঠে ও এরকম করে তাকায় যেটা দেখে যে একটা ওর হাত পড়ছে, ওর কাছে মনে হচ্ছে একটা মানে কালো কোনো অবয়ব শুয়ে আছে, যেটা কিন্তু মানুষ বোঝা যাচ্ছে না, মানে অবয়বটা মানুষ টাইপেরই লম্বা, কিন্তু মানে কোনো গায়ের কালারও দেখা যাচ্ছে না, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে এটা মানুষ টাইপের কিছু। আচ্ছা, ওই শেপটা মানুষের মতো না। এবং এই সময় মনে হচ্ছে কি ওকে জড়ায় ধরলো, হাতটা দিয়ে এভাবে চাপটে ধরছে। এবং তখন ও বলছে যে যেই বোবায় ধরে এক্সপিরিয়েন্সটা মানুষের হয়, জি, দম নিতে পারে না এবং অনেক চেষ্টা করতেছে চিৎকার করার, কথা বলার, দোয়া পড়ার, এগুলো সে অনেক চেষ্টা করতেছে এবং ওর কিছুই হচ্ছে না। এবং একটা পর্যায়ে ওর কাছে মনে হচ্ছে যে মানে ওর মারা যাবে, এরকম একটা অবস্থা। অনেক কষ্টে সে মানে চেষ্টা করতে 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 এক সময় দোয়া একটু পড়ে এবং ওই সময় মনে হয় ওকে ছেড়ে চলে যায় জিনিসটা। ছেড়ে যাওয়াটা কাইন্ড অফ লাইক ধাক্কা দিয়ে চলে যাওয়ার মতো। এই অবস্থায় ও লাফ দিয়ে উঠে এবং ও যে দোয়া পড়তেছিল দোয়াটা মুখ দিয়ে বের হয় পুরা, এবং ও বলে যে ভাইয়া এই যে অনুভূতিটা ছিল এটা কিন্তু একদম জাস্ট লাইক আপনার মানে মানে বোবায় ধরে অনেকে বলে ঘুমের মধ্যে, ইটস নট লাইক দ্যাট। আমি একদম ফিল করছি যে আমার পাশে ঠান্ডা কিছু ছিল এবং আমার হাত পড়ছিল গায়ের উপরে এবং আমি সম্পূর্ণ চেতনাই ছিলাম। সো স্লিপ প্যারালিসিস নিয়ে মানুষ যারা বলে, আমি নিজে অনেক পড়েছি, অনেকে মেডিকেল ব্যাখ্যা দিতে থাকেন, আসলে এইসব কাহিনী শোনার পর কিন্তু ওইটার ব্যাখ্যাটার কোনোই আসলে কাজে আসে না, কারণ আমি রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড গুলো শুনেছি আসলে জিনিসটা কি, বাট অ্যাকচুয়ালি ইট ডাজন্ট মেক এনি সেন্স এরকম কিছু। তো যাই হোক, ও কিন্তু কোনো মতো ওখানে বসেই রাতটা পার করে ওর মতো, এবং সকালবেলা ওর বন্ধুরা আসে, বন্ধুরা বলে ওর চিৎকার শুনেছে রাত্রেবেলা, এবং ওর বন্ধুরা অনেকে বলে যে ওরা নাকি কিছু জিনিস ফিল করছে রুমের ভিতরে, যেমন কানের মধ্যে কেউ সুড়সুড়ি দিছে রাতের বেলা, বন্ধুদের যখন শুয়ে ঘুমানোর চেষ্টা করছে কানে সুড়সুড়ি দিছে, এবং মনে হচ্ছে রুমের মধ্যে কেউ সাউন্ড করে গান গাইছে, গানটার মধ্যে অস্পষ্ট, মানে ইটস লাইক কোনো গান বোঝা যাচ্ছে না, অস্পষ্ট একটা হামিং। আচ্ছা, মানে খুব সেকেন্ড ভয়েস, যারা গান গায় অনেক সময় বোঝে, অনেক সময় কিন্তু গানের মধ্যে একটা হাম করার সময় সেকেন্ড ভয়েসে হাম করা হয়, ইটস লাইক ভেরি লো, মানে হাই ফ্রিকোয়েন্সিতে কেউ যদি হাম করে দূর থেকে, গুনগুনের মতো আর কি, কোনো গানের সুরটা অস্পষ্ট কোনো সুর, এরকম জিনিস ওর বন্ধুরা দু একজন শুনছে, এবং ওরা বুঝতে পারে যে বাসাটা আসলেই বেশ মানে হন্টেড, এবং ওরা চলে আসে পরদিন ওখান থেকে। রাসেল ভাই, রাসেল ভাই এই কাহিনীটা আমাকে বলেছে স্বর্ণা, এটা হচ্ছে তার কলেজ লাইফের কাহিনী আর কি, এসএসসি তে যখন পাস করেছে আর কি, ওই সময় আর কি, ফ্রেশ কলেজ গার্ল ছিল সে তখন। যাক, এটা হচ্ছে যে ওই সময়টা তাদের নানা বাড়িতে একটা অনুষ্ঠান হয়, এটা হচ্ছে একজনের মৃত্যুবার্ষিকী, তাদের এক মানে মামা হয়, বড় মামা কি, তার এক মৃত্যুবার্ষিকী ছিল ওখানে। তো ফ্যামিলির সবাই ওখানে যায় গ্রামে। তো যাওয়ার পরে গ্রামের বাড়ি তো মনে করেন যে একটু স্ক্যাটার্ড টাইপের হয়, বিভিন্ন ঘর আছে, তারপর কাচারি ঘর টাইপের একটা এরকম ঘর থাকে দূরে, যেটা হয় রাতের বেলা ওরা ওখানে বসে অনেকক্ষণ গল্প করে আর কি। আচ্ছা, গ্রামের কিছু আত্মীয় স্বজন সবাই মিলে কাহিনী বলে। এই কাহিনী বলতে বলতে ওদের এক নানির কাহিনী বলে যে সে বেশ বয়স্ক আর তার লাইফে সে নাকি কখনো বিয়ে হয়নি আর কি, এরকম। আচ্ছা আচ্ছা, মানে উনি ওভাবেই আর কি বয়স হয়ে গেছে আর কি, বুড়ি হয়ে গেছে, একসময় বিয়ে হয়নি। কারণটা হচ্ছে ওনার ইয়াং কাল থেকে উনি পজেস ছিল আর কি। আচ্ছা, এবং ওনার পজেশনটা খুব অন্য লেভেলের। যখন ওনার পজেশন হয় উনি নাকি অনেক উদ্ভট কার্যক্রম করেন। দেখা যাচ্ছে যে উনি ওনাকে বিভিন্ন সময় দেখা যায়, হ্যাঁ, ঘরের মধ্যে উনি আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আরেকজনের বাসায় বসে আছে, হ্যাঁ, মানে কাছাকাছি জায়গায়, মানে প্রেজেন্স ইন ডিফারেন্ট লোকেশনস এট দ্য সেম টাইম, মানুষ বুঝতে পারে না। আবার দেখা যাচ্ছে যে কারো বাসায় বসেছিল, পরে যে দেখে উনি ঘুমায় আছেন। তো হ্যাঁ, মানে একজন মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে, হ্যাঁ, তো একই সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো এরকম ব্যাপার স্যাপার। আবার উনি দেখা যাচ্ছে কেউ সুপারি চাচ্ছে, উনি হাত খুলে সুপারি দিয়ে দিচ্ছে। এরকম মাঝে মাঝে উনাকে মানে যখন পজেস করে ধরে, তখন নাকি উনি ওরকম মুখ টুক দিয়ে ফেনা উঠে যায়,
এবং মানে গড় করতে থাকে, তখন ওনার আশেপাশে কেউ থাকে না। এরকম অনেক মানে কাহিনী আছে যে দেখা যাচ্ছে ওনার পজিশনের সময় কেউ গেছে এরকম মানে ওনাকে ধরতে বা কিছু, উনি দেখা গেছে উঠে একটা চড় দিছে এবং ওই চড়ের জন্য সেই মানুষের ঘাড়ের এখানে ফ্র্যাকচার হয়ে গেছে, এরকম মানে এত জোরে মারছে, থিংস লাইক দ্যাট। তো ওই নানির বিভিন্ন কাহিনী আর কি, এবং তার ছোট কাল থেকে পজিশনের পর থেকে কিভাবে হয়েছে এগুলো কাহিনী বলতো যে ওনার মধ্যে এমন ভাব চলে আসছিল যে উনি দেখা গেছে যে মানে ওনার দৃষ্টিটাও খুব হয়ে গেছিল আর কি, কিন টাইপের একটা দৃষ্টি ছিল। তো ওনাকে অনেকে এড়ায় চলতো আর কি ওখান থেকে, মানে অনেক সময় যে একটা আছে না কথাটা বলে যে ডাইনি ডাইনি ভাব চলে আসে, কাইন্ড অফ লাইক থিংস, এরকম ধরনের একটা ব্যাপার। এর জন্য অনেকে ওইটাকে মনে করেন যে মানে ওনাকে এড়ায় চলতে। এই কাহিনীটা বলতে বলতে তো ওর মধ্যে না ব্যাপারটাতে খুব প্রভাব পড়ে রাসেল ভাই। আচ্ছা, প্রভাব পড়ে বলতে মানে সে এগুলা শুনতে শুনতে মানে ওর মানে কিছুটা ভিজুয়ালাইজ করা শুরু করে ওই নানির ব্যাপার স্যাপার। যদিও নানি ওই আড্ডার মধ্যে ছিল না যে নানির কথা বলতেছে তারা, মানে এক নানির বোন নানি আর কি হয় সম্পর্কে, এরকম ওর মধ্যে প্রভাব পড়ে এবং ও অনেকটা চিন্তা করতে থাকে, বলে এই বাড়ি মানে এই উঠানের মধ্যে দিয়ে চলাফেরা করছে, এই করছে। তো উনি এখানে ছিল না, উনি ছিল আরেক বাড়িতে, উনি আজকে এই অনুষ্ঠান উপলক্ষে এখানে আসে, এই বাড়িতেই আছে। তো শুনে ওর মধ্যে বেশ প্রভাব পড়ে। এখন এই প্রভাবটা হচ্ছে কি রাসেল ভাই, এটা আই উড সে মানুষকে কিন্তু কয়েক সময় মানে জিন পজেস করার জন্য কয়েকটা সময় দরকার তাদের। একটা হচ্ছে মানুষ যখন খুব ভয় পেয়ে যায় তখন তাকে পজেস করে, মানুষ যখন রেগে থাকে তখন পজেস করে, হ্যাঁ, এবং মানুষের কোনো কিছুর প্রতি যদি খুব মানুষ অবসেসড হয়ে যায় তখনও মানুষকে পজেস করে। যত সম্ভব ওর ভয়ের সময়টাই কিছু একটা মানে কিছু একটা ঘটছিল ওর মধ্যে, একটু আনমনা হয়ে যায়। যাই হোক, ওকে রাতের বেলা ওদেরকে থাকতে দেওয়া হয় যে ঘরটাতে, সেটা হচ্ছে ওদের মূল যে বাড়ির মধ্যে সব কার্যক্রম পরিচালিত হয় সেটা না, একটু দূরে আরেকটা গেস্ট রুমের গেস্ট হাউস টাইপের আর কি, এরকম দুইটা রুম, বাথরুম টাথরুম করা, বারান্দা টারান্দা আছে, বাট ওই মানে ছাদটা হচ্ছে টিনের ওই পাশে, এরকম একটা জায়গায় তো থাকতে দেওয়া হয়। এবং শীতকাল ও যে ওখানে আছে, স্বর্ণা যে আছে, তার সাথে স্বর্ণার এক আত্মীয় আর কি, সেটাও আর কি আপনার ওই খালা টাইপের আর কি, ওনাকে দেওয়া হয়, দিয়ে বলে যে তোমরা এখানে থাকো রাতে। আচ্ছা, তো ওই রুমের মধ্যে ও থাকতে, তো ও যখন থাকতেছে বলছে শীতকাল, বেশ ঠান্ডা পড়ছে চারিদিকে, মানে মানে এমন শীতটা ছিল দাঁতে দাঁত বাড়ি খাওয়ার মতো শীত, প্রচন্ড। খাওয়ার পর কাঁপতে কাঁপতে তারা যে লেপের নিচে ঢুকছে। এখন ঢোকার পর এক সময় ওই খালা বলতেছে মানে তুমি ঘুমায় যাও, এই সেই সাবধানে কিছু হলে আমাকে ডেকো। আর বাথরুমটা হচ্ছে এই রুম থেকে বের হয়ে তুমি বারান্দা দিয়ে হেঁটে যেতে হবে, শেষ মাথা হচ্ছে বাথরুম, হ্যাঁ, ওখানে বাথরুম রান্না করে, বাথরুম এন্ড গোসলখানা আর কি যেটা। তো বলছে তুমি ডাক দিবা, এরকম একা একা যেও না। তো বলছে কেন একা একা গেলে কি হয়? বলে গ্রামের বাড়ি, এটা ঠিক না, যদিও তোমার বারান্দা লক করা, তুমি আমি দুজনই এটার ভিতরে, এখানে আর কেউ নাই, তবুও তুমি উঠো না আর কি, এটা ঠিক না, তুমি উঠো না, তুমি আমাকে ডেকো। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, বলে করছে। তো এক সময় ও শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে যে কি ব্যাপারটা, এবং ওর ওই গ্রামের বাড়ির বিভিন্ন জিনিস থেকে একটু মিস্টেরিয়াস লাগতে থাকে ওর কাছে, কারণ ও বলছে যে ওখানে রাতের বেলা কারেন্ট চলে যেত, ইভেন তো দেখা যাচ্ছে বিদ্যুতের ব্যবহার তেমন নাই, কিন্তু কারেন্ট থাকতো না। তো বলছে রাতের বেলা অন্ধকার হয়ে আছে, মাথার কাছে হারিকেন দেওয়া আছে, মোমবাতি দেওয়া আছে। তো শুয়ে শুয়ে ভাবতেছে, এই ভাবনার মধ্যেই তার কাছে ওই নানির জিনিসগুলো মনে আসছে। এবং আমার কাছে যেটা মনে হয় ওই যে এইসব ব্যাপার স্যাপার আর কি, তার ভেতরে কোনো পজিশনের ব্যাপার তখন আসে আর কি, ওই টাইমটা কাজ করে। তো ওইটাতে না ও অনেকটা চিন্তা করতে করতে ভয় লাগা শুরু করে। যখন নাকি ও প্রায় চিন্তা করতে করতে অনেকটা মানে ঝিমুনি টাইপের এসে পড়ছে, তো তখন ও শুনতে পায় যে উপরে যে ছাদটা, ছাদের মধ্যে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, লাইক কোনো ধারালো কিছু দিয়ে, বা একটা বিড়াল বা কিছু যদি মানে আঁচড় কাটতে থাকে, মানে কড়কড় একটা সাউন্ড হয় ছাদের মধ্যে। তো একবার চিন্তা করে যে ছাদের উপরে কিভাবে হইতেছে, তখন একবার ভাবে যে উপরে অনেক গাছ আছে, গাছের পাতা টাতা কিছু পড়ে হয়তো সরসর করে যাচ্ছে। আচ্ছা, এই চিন্তা করে সে একটু নিজেকে আশ্বস্ত করে, কেন সে তো অ্যাকচুয়ালি শহরের মেয়ে, অনেক লজিক্যাল জিনিসও চিন্তা করে, বাট ভয় ঠিকই সে পায়। তো ও দেখে যে এরপরে শব্দটা আরো লাউড হচ্ছে, হ্যাঁ, মানে কড়কড় শব্দটা, এবং মানে মনে হচ্ছে না গাছের, মানে হঠাৎ করে কিছুটা পাড়া টাড়া দিলে যেমন ট্যাপ ট্যাপ করে মানে টিনটা ডেবে যায়, কাইন্ড অফ লাইক দ্যাট, এবং তখন ওইভাবে কড়কড় সাউন্ড হচ্ছে। তো ও তখন খালাকে ডাকতে থাকে, দেখে যে খালাকে সে ডাকতেছে ঠিকই, কিন্তু খালার কোনো হুঁশই নাই, অ্যাজ ইফ লাইক সে মানে বেহুশ, সে ডাকতেছে, তাকে উঠি না। তখন সে কি করে, চুপচাপ লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। এই সময় সে ওই দরজার মধ্যে শুনে যে টক 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 করে নক করতেছে কেউ, তাদের যে রুমের দরজাটা সেটার মধ্যে নক। এবং ওই সময়কার দরজা হচ্ছে আপনার, ও যেটা বলছে যে এই হুড়কো দেওয়া দরজা, ইটস নট লাইক খুব অ্যাডভান্স যে দৌড়, সেটা না। আচ্ছা, মানে কাঠের দরজা, মানে বেশ র কাঠকেই কেটে টেটে বানানো এবং হুড়কো লাগানো। তো ঠেলা মারলে আর কি কিছুটা একটু ভিতরের দিকে এরকম চলে আসে। ওই দরজা
কি নক করতেছে, এরপরে সে দেখে যে একটুখানি করে দরজাটা ঠেলা মারতেছে আর কি, লাইক দরজা একটু সামনে আসে, অ্যাডভান্স হয়, পিছিয়ে যায়, এবং হুড়ুকোতে খড়খড় 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 শব্দ হচ্ছে। ও মানে বেশ ভয়ে সয়ে আরো গুটি মেরে লেপের তলে চলে যায়, এবং এক পর্যায়ে সে ভয়ের চোটে লেপ মাথার উপর দিয়ে দেয়। আচ্ছা, দিয়ে তখন শব্দ হচ্ছে দরজা, আবার হাত দিয়ে খালাকে ডাকে, খালা উঠে না। তো ও করে কি, কিউরিয়াসিটির কাছেও হয় যে কি হচ্ছে, ভয় একদম জমে গেছে, আস্তে করে জানলা দিয়ে ওই যে লেপের ফাঁক দিয়ে সে একটু তাকায়, তো রুমের মধ্যে অন্ধকার, এর মধ্যে সে হঠাৎ করে বুঝে দরজাটা ঠাস করে খুলে গেছে, হুড়কো যেটা ওটা উঠে গেছে, উঠে দরজাটা খুলে গেছে। আচ্ছা, এটা ইটস পসিবল যে দরজাকে যদি বারবার ধাক্কা মারা হয় অনেক সময় হুড়কো খুলে যেতে পারে। হ্যাঁ, এরকম। তো দরজাটা খুলে গেছে, এবং ও ফিল করে যে শীতটা আরো অনেক বেশি বেড়ে গেছে রুমের ভিতরে, টেম্পারেচার ফল করছে। তো এটাও স্বাভাবিক যে বাতাস, দরজা খুলছে, রুমের একটা টেম্পারেচার ছিল, বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতেছে, এবং ওখান দিয়েও দেখতে পাচ্ছে আবছা আলো আদায় দরজাটা খোলার পরে যে দূরে যে ওদের যে বারান্দার যে এতটুকু দেওয়াল করা ছোট একটা, তারপরে গ্রিল দেওয়া, গ্রিলের ওই পাশের জায়গাটা মানে ধোঁয়াশে টাইপের কুয়াশা ভাসতেছে, এবং মনে হচ্ছে ওইখানে মানুষ দাঁড়ানো একটা, এবং মানুষের মানে একটা মানুষের শেপ, পুরো একজন মানুষ, এবং ইটস লাইক মহিলা মানুষ টাইপের, শাড়ি টাড়ি পরা থাকলে যেরকম। এবং ও খেয়াল করলো যে মাঝখানে কিন্তু ফাঁকা, দরজা খুলছে, কেউ নাই। গ্রিলের ওই পাশে সে দেখছে যে ওই আবছা অন্ধকারের মধ্যে একটা শেপ দাঁড়ানো, এবং অবাক হয়ে খেয়াল করলো যে কিছুক্ষণের মধ্যে আস্তে করে মানুষটা গ্রিল ভেদ করে ভেতরে চলে আসলো। আচ্ছা, এবং তার গেট ভেদ করে, এবং যে আসতেছে তার কাছে মনে হচ্ছে না হেঁটে আসতেছে, ইটস লাইক বাতাসে ভেসে আসছে। এবং যখন নাকি ওর বিছানার কাছাকাছি আসছে, তখন সে খেয়াল করলো যে যে মানুষটা আসছে তার চোখ দুটো দপ করে জ্বলে উঠলো, ইটস লাইক মানে আপনার বেলালের চোখ যেরকম জ্বলে সেরকম জ্বলে উঠলো, এবং আলোটা এরকম ছিল অঙ্গারের মতো যে আপনার ওই মুখের যে গালের অংশটা, আমাদের চিক, এগুলো দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে, মুখটা বোঝা যাচ্ছে। মুখটা দেখে সে বুঝতে পারতেছে একটা মহিলা, খুব পরিচিত ফেস লাগতেছে ওর কাছে দেখছে, বাট শি ইজ টু ভিশিয়াস, মানে খুব ভয়ঙ্কর। চোখ জ্বলতেছে, চোখের আলো দেখা যাচ্ছে, এবং ঠোঁটের কাজটা হচ্ছে আপনার কালো পোড়া পোড়া। আচ্ছা, ঠোঁটটা যেটা সেটা নর্মাল না, কালো পোড়া পোড়া টাইপের এরকম। এবং সাথে সাথেই তার পাশে যে খালাটা শোয়া ছিল, সে হঠাৎ করে এরকম শব্দ করে মোড়ানো শুরু করছে, মানে লাইক পেঁচানো, মানে মোড়ায় টোড়ায় শোয়া শুরু করছে, সাউন্ড করে, গড়গড় করে। এবং এটা দেখার সাথে সাথে তখন ওর সেন্স একদমই নাই, তো ও প্রবাবলি আপনার ছিল কিছুক্ষণের জন্য, ওর যখন হয় হুঁশ আসে, তখন দেখে তার খালা প্রচন্ড তাকে ধাক্কাচ্ছে, উঠানোর চেষ্টা করতেছে, এবং আরো 2-4 জন মানুষ আছে রুমের ভিতরে, এবং রুমে তখন আলো জ্বলতেছে। তো বলে কি হয়েছে, তো খালা বলতেছে যে ওর খালার হঠাৎ করে ঘুম ভাঙে, ভেঙে দেখে যে ও এরকম, ও নাকি অ্যাবনর্মাল অ্যাক্ট করতেছে ওইখানে। এবং খুবই মানুষজন আসে বাসার মধ্যে, এবং ওর মাকে খবর দেওয়া হয়, মানে ঢাকাতে খবর জানানো হয় যে ফোন করে যে আপনার মেয়ে এরকম হয়েছে, ওখান থেকে ওই যে পরদিন সকালে অবশ্যই পোস্ট অফিস থেকে যে এরকম হয়েছে। ওর মাও চলে আসে এখানে, এবং ওর আকাশ পাতাল জ্বর আসে, এবং ওর মা বলে যে এখানে রাখবো না, ওর মা খুব রাগ করে, এবং ওর মাকে দেখে, ও তো অসুস্থ, জ্বরে শুয়ে আছে, ওর মাকে দেখে নাকি ওই নানি আসছে, এসে নাকি নানি হাসে, কারোর সাথে কথা বলে না, মিচকি হাসে। তো ওর মা আবার ইচ্ছা মতো গালাগালি যা আছে ওই নানিকে করে দিছে, মানে অসভ্য ভাষা গালাগালি করে। এবং গালিটা যে দিছে সেই মহিলা নাকি তখন বলছে তোর ফল ভালো হবে না, ঠিক আছে, আচ্ছা, ফল ভালো হবে না, মানে এটা শিক্ষা পাবি তুই। এবং ওর মা যখন ওকে নিয়ে আসে ঢাকায় নিয়ে এসে পড়ে, তারপর থেকে ও রাতের বেলা প্রচন্ড ভয় পেত রাসেল ভাই। ওর কাছে মনে হইতো যে ও রুমের ভিতরে কেউ একজন এরকম করে মানে হাঁটতেছে রুমের কাছে, এবং রুমে ঢুকে আসছে, এবং এসে যখন নাকি অনেক সময় দেখতো যে ওর উপরে লীন হয়ে যাচ্ছে, এবং ও তখনই মানে সেন্স থাকতো না। এবং ওর বাবা মা প্রায় ওর এই উদ্ভট অ্যাক্টিভিটিসে খুবই বাবা মা ছিল, এবং বাবা মা আসলে ওয়ারিড ছিল। আমি কিন্তু তার আসল নামটা ব্যবহার করিনি এখানে। তো যাই হোক, ওর বাবা মা ওয়ারিড ছিল, এবং ওর বাবা মা এই বিভিন্ন হুজুর ডাকতো, সাহস পেত না যেহেতু মেয়ের বদনামটা যাতে না ছড়ায়, এবং পড়াশোনা অনেকদিন মিস যায়, তো বিভিন্ন জিনিস সে দেখতো যে এরকম। এবং সে এমনও দেখছে যে মানে লাইক আপনার অনেকটা লাইক মাকড়সা টাইপের কিছু একটা মানুষ, কিন্তু মাকড়সার মতো যেগুলো দেখতো ওই সময়কার যে ঘটনাগুলো বলছে, মানুষ কিন্তু মাকড়সার মতো যে সে দেয়ালের মধ্যে ক্রল করতেছে, তার মানে দেয়ালের এক পাশ থেকে ক্রল করে উপরে চলে যাচ্ছে, আবার করে যাচ্ছে। তো এক পর্যায়ে তার বাবা মা এরকম মানে জিনিসগুলো করতে না পেরে একটা মানে বাংলাদেশের একটা খুব মানে ইসে যায় আর কি, একটা মানে পবিত্র জায়গায় যায়, একটা ইসে মাজার শরীফে যায়। ওখানে যে মানে উনি রেপুটেশনটা দেখে যায় কোথায়, ওখানকার যিনি খাদেম তার সাথে কথা, তো উনি তখন তাকে কিছু দোয়া দিয়ে দেন,
হ্যাঁ, মানে ইসের জন্য দোয়া দেন এবং তাবিজ দেন এবং পানি দেন, বলে যে এই পানিটা আপনি মানে দম দিয়ে ব্যবহার পানির মধ্যে করবেন। ফু দিয়ে বলে যে পানিটা খান। এবং মেয়েকে কখনো আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না আপনারা, হ্যাঁ, আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না, এবং জিনিসটা যত গোপন রাখবেন তত ভালো। তো ওইভাবে করে ট্রিটমেন্ট চলতে থাকে। ট্রিটমেন্ট যখন চলতে থাকে ও বলছে যে আমি বুঝতে পারতাম যে জিনিসটা দূর থেকে এসে আমার সাথে করে যেত, কিছু করে যেত, মানে এই ধরনের ভয় দেখাতো, তাকে পজেস করার চেষ্টা করতো, এই ধরনের জিনিসগুলো করতো। এবং এই জিনিসটা তার নানি কোনোভাবে এটা করছিল, এবং পরবর্তীতে নানি জিনিসটা হচ্ছে কি, ওই নানি যার দিকেই মানে এরকম তার চোখ পড়তো তারই নাকি এরকম জিনিসগুলো হতো আর কি। আচ্ছা। এবং পরবর্তীতে ওর নানিটা যখন মারা যায় তখন ও ব্যাপকভাবে ওকে চেষ্টা করছে এই ধরনের আরো করতে। এখন নাকি আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে, মানে তার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর নাকি জিনিসটা অনেকটাই কেটে গেছে আর হয়। এটা হচ্ছে আমার খুব পরিচিত কিছু মানুষের কাহিনী, এর জন্য নাম টাম কিছুই বলবো না, প্লিজ। যাতে কেউ রিলেট না কোনো করে। সমস্যা নেই। তো ধরেন এক ভদ্রলোক, উনি ওনার ছোট ভাই নিয়ে একটা বাড়িতে থাকতেন, এবং ওই বাড়িতে উনি, ওনার ওয়াইফ এবং ওনার ছোট ভাই, তিনজন একটা বাড়িতে থাকতেন। বাড়িটা হচ্ছে খুব অভিজাত এলাকায়, ঢাকা শহরে কোন একটা জায়গায়। এবং একটা আশ্চর্য ব্যাপার রাসেল ভাই, এই অভিজাত এলাকাগুলোতে খুব বেশি এই প্রবলেম গুলো হয়। এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে ইটস দ্য ফ্যাক্ট। এবং আমি এই পর্যন্ত যত মানুষের কাছে শুনেছি এই ধরনের কাহিনী, এবং বেশিরভাগই খুব অভিজাত এলাকাগুলো, মানে সামহাও মানে এই দুষ্ট জিনগুলো এই জায়গায় খুব বেশি বাসা বেঁধেছে। আমরা আই ডোন্ট নো মানে কি কারণে তারা ওখানে থাকে আর কি। একটা সময় যেমন আমাদের মোহাম্মদপুর এলাকার খুব বদনাম ছিল যে ওখানে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে, পুরান ঢাকার ছিল, এখন এই অভিজাত এলাকাগুলোতে খুব বেশি। ওই বাসাটা সম্বন্ধে যেটা বলেছে আর কি, ওই বাসায় ওর ছোট ভাই যিনি, সে যেখানে থাকতো, সেই রুমটার মধ্যে রাতের বেলা সে ফিল করতো কেউ একজন রুমে চলাফেরা করে। ধরেন সে ঘুমিয়ে আছে, ছোট ভাই ফার্স্ট আমাকে যেটা বলেছে আর কি, সে এবং মাঝে মাঝেই মানে এই ধরনের প্রবলেম হলে সে আমাকে ফোন করতো। গভীর রাতে ধরেন আমি বসে আছি, আমি তো রাত জাগি অনেক, টিং টিং করে ধরেন আমার ভাইবারে নক হচ্ছে, অন করে কি বলে, আমি এগুলো অ্যাকুমুলেট করে এখন পুরো একটা মানে দিচ্ছি আর কি। তো বলছে যে বাবু ভাই, আমার একটু আগে যেটা হয়েছে, আমার এখানে মনে হচ্ছে যে আমার ঘরের মধ্যে কেউ চলাফেরা করতেছে, এবং আমার সে যে ঘুমাতো, এখন অনেকেই কিন্তু ম্যাট্রেস মাটিতে রেখে শুয়ে থাকে, তো বলে ম্যাট্রেস মাটিতে রেখে শুয়ে আছি, হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে মনে হলো কেউ একজন ঢুকছে এবং আমার এই বিছানার আশেপাশে চলাফেরা করতেছে, এবং আস্তে করে একসময় দেখা যাচ্ছে ম্যাট্রেসের পাশটা কিরকম চাপ দিয়ে নিচু করে ফেলছে। মানে লাইক কেউ যদি পাশে শোয়, তাহলে কিন্তু রাসেল ভাই বুঝতে পারবেন যে মানে আপনার ম্যাট্রেসে শোয়া থাকলে, বিশেষ করে ম্যাট্রেস বা ফোমের যদি ফোমে বোঝা যাবে না, ম্যাট্রেসে বোঝা যায় যে পাশে কেউ শুলে কিন্তু ম্যাট্রেসটা একটু কাত হয়। রাইট রাইট। হ্যাঁ, তো সে এরকম একটা ফিল করছে। এটা ফিল করার পরে ওর ধরেন গায়ের লোম দাঁড়ায় গেছে, মানে হঠাৎ করে রাতের বেলা সে জানে ওখানে কেউ নাই, এবং সে ফিল করতেছে যে কেউ একজন শুয়ে আছে পাশে। এবং একসময় সে আউট অফ কিউরিয়াসিটি সে হাত দিয়ে দেখে কেউ নাই, বাট জায়গাটার টেম্পারেচার চেঞ্জ, লাইক একটা মানুষ বা কিছু শুয়ে থাকলে একটা জায়গার কিন্তু টেম্পারেচারটা একটু ওয়ার্ম হয়ে যায়, ঠিক সেরকম একটা টেম্পারেচার ওখানে। এবং তখনও দেখে যে এসি চলতেছে রুমের ভিতরে, কিন্তু রুমের টেম্পারেচার কিন্তু রাইজ করতেছে, মানে এসি চলতেছে, রুমটা গরম, বেশ গরম। এবং ও উঠে যায়, হেঁটে হেঁটে যেয়ে দেখে ওই বাথরুমের দরজাটা, এটা লক থাকার কথা না, এটা লক ভেতর থেকে, ইটস লাইক মানে খুলছে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে একটা সময় আস্তে করে শাট করে খুলে যায়। জিনিসটা হচ্ছে কি, রাসেল ভাই বাথরুমের এটা কিন্তু জাস্ট ডোর নব, এবং এটা লক করানো ভিতর থেকে খুলে যায়। আমি ওকে অনেক সময় বলছি যে ডোর নব তো হইতেই পারে, হয়তো তোমার কোনো কারণে লক হয়ে গেছে। বলে ভাইয়া খুললো কেমনে? এবং এটা তো মানে এমন হতো যে লক মানে লকই, আমার চাবি দিয়ে খুলতে হয়েছে, চাবি দিয়ে খোলা লাগে, মনে হচ্ছে কেউ চেপে ধরে রাখছে ভেতর থেকে। আচ্ছা। এবং এক সময় অল অফ এ সাডেন এক সময় শ্বাস করে খুলে, মানে এরকম খুলে যায়। তো ওদের রুমে, ওদের বাসায় কিছুদিনের জন্য পাশেই আরেকটা ফ্যামিলি আর কি, ওদের সাথে একজন থাকতো আর কি, একজন আত্মীয় কিছুদিন ছিল আর কি। ওইখানে নাকি ওই ওদের রুমের দরজাটা অল অফ এ সাডেন রাতের বেলা অটোমেটিকলি খুলে যেত। ডোরনব লাগানো থাকলে কিন্তু দরজা খোলে না রাসেল ভাই। আর ওই বাসাটাতে ওরা ফ্যান সাধারণত চালায় না, এসি চলে। অনেকের আছে ফ্যানের অভ্যাস আছে, আমি ফ্যান এসির সাথেও চালাই, বাট অনেকে এটা করে না। ওরা নাকি দেখতো আস্তে করে রাত্রেবেলা দরজা মানে খুলে, মানে ওই যে যেমন একটা হালকা কবজায় শব্দ হয়, আমরা হরর মুভিতে ইউজ করি, কাইন্ড অফ লাইক দ্যাট, দরজাটা এরকম খুলে গেছে। এবং মানে ওই যে নাকি থাকতো আর কি রিলেটিভ, তার ওয়াইফ যে ছিল, সে ভয় পেত প্রায় জিনিসটা দেখে। তো দেখে বলতে কি, মানে এই ধরনের ব্যাপার স্যাপার ওদের বাসায় সবসময় হতে থাকে। এবং ও অনেক সময় দেখছে এরকম যে রাত্রেবেলা একদিন দেখতেছে সে লিভিং রুমে বসে যে একটা তোয়ালে এই মাথা থেকে ওই মাথায় ছুড়ে, মানে কেউ ছুড়ে মারলে যেরকম আর কি,
আচ্ছা, কাইন্ড অফ লাইক দ্যাট। রুমের মধ্যে কিন্তু কেউ নাই, সেটা মানে হওয়াটা একেবারে না। অস্বাভাবিক। এবং ও হেঁটে গেছে সাথে সাথে রুমে, আচ্ছা, রুমের মধ্যে কেউ নাই, কিন্তু তোয়ালেটা মানে এই পাশ থেকে এখানে একটা চেয়ারের মতো ছিল, সেখান থেকে ছুঁড়ে মারলো। উড়ে যে বিছানার মধ্যে পড়ছে। আচ্ছা, ওর সামনে যে দেখে বিছানার মধ্যে তোয়ালে পড়া। আর ওই রুমের ভেতরে আপনার আরো এরকম কাহিনী, এয়ার কন্ডিশনে হঠাৎ করে দেখা গেছে যে মিটারটা যে মানে আপনার যে যেখানে রেজিস্টার করে যে টেম্পারেচার কত, সেটা পুরো ধরেন 9999 সব উঠে আছে। এটা যেদিন হয়েছে আমাকে বলতেছে নক করে যে ভাইয়া আমার এসির এখানে সব 99 উঠে আছে, ছবি পাঠাইছে আমাকে। তো আমি বললাম হতে পারে ডিজিটাল ম্যাল ফাংশন কোনো, এই সেই ম্যাল ফাংশন হইতেই ম্যাল পারে। ফাংশন হতে পারে। তো এরকম কেন? বলে ভাইয়া এটা তো আবার ঠিক হয়ে গেছে একটু পর। হঠাৎ করে টিট করে শব্দ হলো, দেখলাম যে সবগুলো 9999 হয়ে আছে, আবার এটা একটু পর ঠিক হয়ে গেল। ও যেটা বলতেছিল, ও বলতেছিল যে এটা নাকি মানে খ্রিস্টান বাইবেলে বলে দ্য নাম্বার অফ বিস্ট 666, সেটা ঘুরে ওখানে আসছে। আমি বললাম যে এটা তো তোমাকে দেখানোর আসলে কিছু নাই, মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ শোয়িং ইউ। ও বলতেছে যে হতে পারে জিনিসটা এরকম কিছু আমাকে দেখায় ভয় পাওয়ানোর চেষ্টা করছে বা something। যাই হোক, মানে ওই বাসাটা এই ধরনের জিনিসপত্র প্রায় হতো। এবং ওই রুমে ধরেন একজন এই রুমে আছে, ওই পাশের রুমে কথার শব্দ শুনতে পায়, এবং মানে কথার শব্দ শুনে যখন ওই রুমে ব্যাক করে দেখে কেউ নাই আচ্ছা, রুমের ভিতরে, এবং দেখা যাচ্ছে রুমের মধ্যে ফিস 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 করে কথা বলতেছে, এরকম শব্দ হয়। রিসেন্টলি যেটা হয়েছে, ওরা বাইরে ছিল, এই সময় বড় ভাই ফোন করছে তাকে, যে বলছে যে তুমি একটু আসো, সমস্যা আছে বাসার মধ্যে। তা আসছে, এসে দেখতেছে যে ওই বড় ভাইটা খুব টেন্সড বসে আছে, পরে ধরেন কোরআন তেলাওয়াত হচ্ছে টিভিতে। সে তো জিজ্ঞেস করছে যে কি হয়েছে, ভাবি অনেক আছে। তো বলতেছে মানে ভাবি যে শুয়েছিল বিছানার মধ্যে, আর ভাই উনি টিভি দেখছে লিভিং রুমে বসে। হঠাৎ করে কি জানি মনে হয় ভাইটার, উনি রুমে যান। উনি রুমে যায়, দেখেন যে ভাবি শুয়ে আছেন, উনি বেশ বাঁকা হয়ে গেছেন, লাইক মানুষ পিঠটা যদি পেটের অংশটা যদি উপর উঠে যায়, শুধু ঘাটটা আর পাটা দুই পাশে থাকে, এবং সব মোচড়ায় গেছে এরকম, লাইক গাছের কাণ্ড যেভাবে মোচড়ায় যায়, হাত পা সেভাবে মোচড়ায় গেছে, এবং ইট সিমস অ্যাজ ইফ লাইক কেউ উঁচা করে ধরছে, আচ্ছা, কাইন্ড অফ লাইক দ্যাট। মানে আমরা অনেক সময় শুনি না বাতাসে উঠে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট। কিন্তু ওইটা করছে হচ্ছে না মাথা আর পায়ের গোড়ালির সাহায্যে, হাত পা বাঁকায় যাচ্ছে, এবং মানে মুখ টুক হয়ে গেছে। তো এই অবস্থাতে উনি যে ভাইয়া থাকেন, উনি নাকি তাড়াতাড়ি যে ওনার ওয়াইফকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করেন এবং দোয়া পড়তে থাকেন। উনি বুঝছে যে এটা প্যারানরমাল কিছু, এটা মানে স্বাভাবিক ব্যাপার না। উনি দোয়া পড়তে থাকেন, এবং বিভিন্ন দোয়া পড়তে এটা যখন নাকি ঠিক মতো মানে দেখা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে না, এরকমই করতেছে, এবং উনি কেমন একটা শব্দ করতেছে, তখন উনি ইয়াসিন শরীফের সূরা ইয়াসিনের প্রথম কিছু আয়াত উনি জানতেন, এটা পড়তে। ওইটা পড়ার পর নাকি আপনার উনি সোজা হয়ে যান পড়ে, এবং উনি অনেকক্ষণ, ভাই যে ছিলেন উনি অনেক সাহস, উনি ওখানে তখন বলেন যে এখানে যে আছো, সে যদি এখানে কোনো ডিস্টার্ব করতে থাকো, তার যদি কোনো বোঝাপড়া আমার সাথে থাকে, তুমি আমার সাথে বোঝাপড়া করো, আমার ওয়াইফের কাছে আসবা, এরকম বলে। তারপরে কোনো রেসপন্স পান না উনি। হ্যাঁ, তো তারপর অনেকক্ষণ ওই ভাবি ভাবে ছিলেন, আবার নাকি কিছুক্ষণ পর ওনার এরকম হাত পা, এটা মানে উনি যখন বলার কিছুক্ষণ পর আবার এরকম হওয়া শুরু করে। তো উনি ভাবিকে আবার উনি রুম ধরে রাখে, দোয়া পড়তে থাকেন, এক সময় জিনিসটা আবার একটু স্বাভাবিক হয়। তারপর উনি ভাবি অনেকক্ষণ পরে ওনার সেন্স আসে আর কি, জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো ভাবি যেটা বলছে, ভাবি নাকি শুয়েছিল একা, ভাই উনি তো ছিলেন আরেক রুমে। হঠাৎ নাকি উনি দেখেন যে একটা মানে আগুনের মতো। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে একটা জিনিস ছিল যে ভাই যেটা করছিলেন, তখন উনি ফোন করার চেষ্টা করতেছিলেন কাছের মানুষকে, কাউকে রাখার জন্য। যখন এই ঘটনা হচ্ছে, তখন নাকি ফোনের লক খুলছিল না, ফোনের স্ক্রিন হ্যাং হয়ে গেছে। আইফোন কিন্তু সাধারণত হ্যাং করে না, ফিঙ্গারও কাজ করছে না, এবং উনি যে প্রেস করে যে করে খুলবে, কোড দিয়ে খুলবো না, ওটাও কাজ করছে না, লক হ্যাং হয়ে আছে। কারণ আইফোন এক্স একদম লেটেস্ট, এমন না যে পুরানো ভার্সন, যে কোনো কারণে এটা মানে আমি এটা কেন বলছি রাসেল ভাই, যে এটা বোঝাচ্ছি যে খুব পাওয়ারফুল যদি এন্টিটি হয় এগুলো, মানে জিনদের মধ্যে, তাদের কিন্তু এগুলোর মধ্যে ইন্টারফেয়ার করা, কেউ যদি মনে করে যে না আমি টেকনোলজি দিয়ে তাদের সাথে মোকাবেলা করবো, ইটস নট লাইক দ্যাট। টেকনোলজি অনেক কিছু ওদের কাছ থেকে আসে, তো তারা কিন্তু এটার উপর কন্ট্রোল রাখে, অনেক কিছুর উপরে কন্ট্রোল রাখে তারা। তো উনি কিন্তু তখন পারেন নাই, একমাত্র ওনার অবলম্বন ছিল দোয়া পড়া, এবং হি ইজ এ ভেরি টেকি পার্সন, যার কথা বলতেছি সে নট এ লাইক মানে গুফ বল বা সামথিং, টেকনিক্যালি খুবই একদম অ্যাডভান্স লেভেলের কম্পিউটার প্রোগ্রামার। হ্যাঁ, সো এই ধরনের কোনো চান্সটা নেই। তো উনি তারপর উনি জিজ্ঞেস করে ভাবিকে কি হয়েছে, তো ভাবি বলতেছে যে উনি দেখছে যে একটা ফার্স্টে আগুনের মতো আসছে রুমের ভেতরে, এবং পরে এসে একটা ছায়ার মতো হয়ে যায়, লাইক মানুষের শেপ, এবং খুব মানে বিভিন্ন হেলে দুলে কোনোভাবে আসে আর কি। ঘরের মধ্যে তখন আপনার আলো ছিল না, মানে আলো অন্ধকার একটা পরিবেশ। হ্যাঁ, কেন বাইরের বিল্ডিং গুলোর থেকে হালকা লাইট আসে, এবং বাসাটা যেহেতু উঁচা 6 তলার উপরে, নিচের ল্যাম্প পোস্টের আলোটা উপর দিকে হালকা ভাবে ওঠে, এরকম একটা আচ্ছন্দকরণ থেকে হেলে দুলে টাইপের এরকম একটা ছায়ার মতো আসতেছে, মানুষের শেপ হয়ে যায়, আবার একটা মানে বামন টাইপের হয়ে যায়, এরকম করে আসে ওনার কাছে আসছে। এবং উনি যখন নাকি ওনার হাজবেন্ডকে ডাকতে চায়, তখন নাকি ওনাকে ভয় দেখায়, হ্যাঁ না করে, মানে না করতেছে ডাকতে। এই পর্যায়ে উনি যখন নাকি জোরে ডাক দিতে গেছে, তখন নাকি ওনাকে মারতে গেছে, এবং পরবর্তীতে ওনার কাছে যে চলে আসছে, এরপর থেকে আর ওনার
সেন্সটা নাই। ও পরবর্তীতে উনি যখন ওই জন্য হাত বোন ওনাকে সেন্সে আনে, দোয়া টোয়া পড়ে এবং সেই, তো ওইখানে এরকম হচ্ছে আর কি, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে বাসাটাতে। ওনারা এখনো চিন্তা করছে যে কি করবে, এটা মানে হয়তো কোনো সমাধান এখনো পায়নি, বাট করবে। এইটা হচ্ছে ওই বাসার কাহিনী রাসেল ভাই। ঘটনাটা আমাকে পাঠিয়েছে হচ্ছে তার নাম আমি একটু দেখে নিই, শুভ্রক্রান্তি সেন। নামটা একটু মিক্সড আপ হয়ে যাচ্ছিল আরেকজনের সাথে। শুভ্রক্রান্তি সেন উনি ঘটনাটা পাঠিয়েছেন আমাকে ফেসবুকে। ঘটনা আমি আমার মতো করে বলি প্লিজ। আচ্ছা, শুভ্র কাহিনীটা পাঠিয়েছে, সে বেসিক্যালি চিটং এর ছেলে, চিটং এ তার জন্ম, বেড়ে ওঠা, এবং তার বন্ধুর একটা কাহিনী সে পাঠিয়েছে আমাকে। তারা চিটং ইউনিভার্সিটিতে পড়তো। আচ্ছা, এই চিটং ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে যাওয়ার জন্য শাটল ট্রেন আছে, এবং এটা বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময় চলে আর কি, যাওয়া আসার জন্য। তো দুপুরে চলে, বিকালে চলে, সন্ধ্যায়। তো সন্ধ্যার দিকে ট্রেনগুলোতে আপনার যাত্রী খুব কম থাকে তখন, মানে বেশ দেখা যাচ্ছে মানে খুব কম যাত্রী, একটা বগিতে 2-3 জন করে যাত্রী এরকম আছে। তো তার ফ্রেন্ড ওই দিন তার প্র্যাকটিক্যাল ছিল, দ্যাট ওয়াজ ইন 1998 এর ঘটনা বলছে, 98 সালে। তো শুভ্রকে তুমি করে বলা ঠিক, নাম ধরে ডাকা ঠিক হচ্ছে কিনা জানি না, হি ইজ লাইক অ্যাবাউট মাই এজ, কারণ মানে তার পড়াশোনার ইয়ার গুলো দেখে মনে হচ্ছে। সো এনিওয়েজ, সো ওখানে 98-এ বললো যে তখন ওনার ফ্রেন্ড বাসায় ফিরছে ইসের থেকে প্র্যাকটিক্যাল করে, তো এর মধ্যে বেশ সন্ধ্যা হয়ে গেছে, আলো কমে গেছে তখন। তো সে একটা বগিতে উঠে বসে সে একটা সিট বেছে নিয়েছে। সে ফার্স্টে খেয়াল করেনি বগিতে কতটুকু মানুষ বা কিছু, কারণ অন্ধকারে খুব ভালো দেখা যাচ্ছে না। তবে সে খুঁজে শেষের দিকের একটা বগি সে ঠিক করেছে যে আমি এখানেই বসবো। যেখানে নাকি ওখান থেকে নাকি যে একটা জায়গার কথা বলেছে যে 16 শহর, সেখানে যেতে প্রায় ঘন্টা 2-1 টাইম লাগে ট্রেনে। তো যেটা হয় যে সে আপনার চিন্তা করে যে আমি ট্রেনে বসে একটা ঘুম দেবো আর কি মাঝখানে সিটে। যাই হোক, সে বসে তার মতো কমফোর্টেবলি ঘুমানোর চেষ্টা করে, এবং সে দেখে আশেপাশে খুব একটা যাত্রী নেই। তো ট্রেন চলা শুরু করে এক সময়, এবং ঝাঁকুনিতে আস্তে 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 সে ঝিমাতে তার ঘুম চলে আসে, তন্দ্রার মতো চলে আসে। তো যখন সে তন্দ্রার মতো শুয়ে আছে, হঠাৎ সে শুনে যে কোন একটা বাচ্চার কণ্ঠে আশপাশ থেকে কোন একটা গান গাচ্ছে, এবং মানে সাম সর্ট অফ সং। এবং গানটা প্রথমে তার কাছে তন্দ্রার মধ্যে শুনতে নর্মাল লাগলো, পরের দিকে খুব মানে এটা তার কাছে খুব মানে বিরক্তিকর লাগা শুরু করে। কারণ গানটার শব্দ নাকি এরকম ছিল, ঠিক কানের কাছে চলে আসছে একবার, মনে হচ্ছে মাথায় ঢুকে যাচ্ছে, আরেকবার পিছিয়ে যাচ্ছে শব্দটা। আচ্ছা, এবং এই বারবার এটা হওয়ার কারণে সে একসময় উঠে বসে। আচ্ছা, উঠে বসে সে তাকায় আশেপাশে, দেখে যে কে গাচ্ছে গানটা। তো দেখে যে বগিতে তার আশেপাশে অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, সামনে পিছনে কেউ নেই, অন্ধকারের মধ্যে গানটা শোনা যাচ্ছে আর ট্রেনের শব্দ, জিক 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 যে ট্রেনের শব্দটা হচ্ছে। তো সে আরেকটু উঠে বসে, উঠে আশেপাশে তাকায়, কিছুই দেখে না, দেখে পাশের সিটও কেউ নাই, পুরো বগিটা খাকা করছে। তখন সে ভালো মতো খেয়াল করে দেখে তার 2-1টা সিট পিছনে একটা বাচ্চার মতো বসে আছে, একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। তো সে যখন ছায়াটা দেখতে পায়, সে এখান থেকে একবার বলে যায় কে এটা, কোনো শব্দ হচ্ছে না, মানে গানটাই চলতেছে, মানে সে থামতেছে না। তার খুব রাগ হওয়ার পরে সে উঠে দাঁড়ায় আস্তে আস্তে করে সিটটার কাছে যায়। তো যে দেখে যে আবছা অন্ধকার যেটা বোঝা যাচ্ছে যে একটা বাচ্চার মতো বসে আছে, 8-10 বছর বয়স হবে, এবং মানে যতটুকু মানে হালকা আলো আশপাশ থেকে পড়তেছে সেটাতে বোঝা যাচ্ছে যে কাপড় চোপড় খুব জরাজীর্ণ, নোংরা কাপড়। এবং সে গান থাকছে, তখন সে সামনে যে বলে গান থামাও, নাহলে তুমি অন্য জায়গায় যাও, কোনায় যাও, এরকম করে বলে। তো দেখে যে বাচ্চাটা কোন উত্তরই দেয় না তার কথা। তো সে প্রচন্ড রাগ করে সে বাচ্চাটাকে হাত দিয়ে এরকম ধাক্কা দিতে যায়। ধাক্কা যখন দিতে যায়, যখন তার গায়ে হাত দেয়, তখনই সে প্রচন্ড একটা শক খায়। কারণ সে যখন তার গায়ে হাত দিচ্ছে, দেখে যে সে শরীরের ভেতর থেকে হাতটা পাস হয়ে গেছে, মানে ওখানে আসলে কোনো শরীর নাই। হ্যাঁ, ইটস লাইক এ হোলোগ্রাফিক থিং, বুঝছি, মানে একটা মানুষ ছায়ার মতো, কিন্তু তার ভেতরে শরীরে টাচ পড়েনি, যেটা আপনি বলেন হোলোগ্রাফিক। এবং সে তখন প্রচন্ড একটা ধাক্কা খেয়ে যায়। তো ধাক্কা যখন খায়, সে অবাক হয়ে তাকায়, তখন দেখে যে বাচ্চাটা আস্তে করে মুখ তুলে তার দিকে তাকায়। তো তাকায় দেখে সে বাচ্চাটার মুখটার মুখের জায়গায় কিছু নাই, চোখের জায়গায় মনে হচ্ছে বড় 2টা গর্ত, লাইক আপনার টেবিল টেনিস বলের মতো বড় 2টা গর্ত, এত বড় এরকম গর্ত, আর মুখটা খুব জীর্ণ শীর্ণ, এবং মনে হচ্ছে যে নাই কিছু এখানে। এটা দেখে সে মনে করেন যে আর রাখতে পারে না, সে ওইখানে বেহুশ হয়ে যায়, মানে তার আর কিছু মনে নাই। পরের সিন যেটা তার মনে আছে যে সে ওই 16 শহরের স্টেশন মাস্টারের রুমে
এবং তাকে স্টেশন মাস্টার জানায় যে তাকে কিছু মানুষ ওই যখন স্টেশনে পৌঁছাইছে তাকে ওই বগির মেঝেতে শুয়ে থাকতে দেখে নিয়ে আসে টেনে। তো তখন তাকে সে বলে যে কি হয়েছিল, তখন সে বলে যে আমি এরকম এরকম দেখছি। সে তখন নাকি তাকে বলে যে ওই বাচ্চাটা একটা ওখানকার কুলি ছিল আর কি, কুলি বা টোকাই ছিল। তো সে খেলতে খেলতে সামহাও ট্রেনের ছাদে উঠে এবং ট্রেনের ছাদ থেকে সে পড়ে ওখানে মারা যায়, ট্রেনে কাটা পড়ে আর কি। এবং তারপর থেকে নাকি অনেকেই মানে একলা কেউ থাকলে ওখানে একজন দুজন থাকলেই নাকি অনেকে ওই বাচ্চাটাকে দেখতে পায়। তো এটাই ছিল কাহিনী গ্রামের ঘটনা, অনেক অনেক প্রত্যন্ত একটা অঞ্চলের। এবং সে বলছে যে ঘটনাটা ওইখানে নাকি বেশ আপনার জনপ্রিয়, মানুষ অনেকেই মনে করেছে এটা অলৌকিক কিনা। জিনিসটা হচ্ছে যে ওখানকার যে যার কাহিনী বলছে সে একদিন রাতের বেলা হঠাৎ স্বপ্ন দেখতেছে যে সে তার বন্ধুদের নিয়ে কোথায় আড্ডা দিত আর কি, আড্ডা দিয়ে হেঁটে চলাফেরা করতো। তো স্বপ্নে দেখতেছে যে তারা ঠিকই আড্ডা দিচ্ছে বন্ধুরা, এবং তারা যখন যাচ্ছে রাস্তা দিয়ে এই সময় একটা হাত উপর থেকে ঠিক আকাশ থেকে এসে তাকে ছোঁ মারার চেষ্টা করতেছে, যেমন করে কোনো পাখি যেমন ছোঁ মারে, লাইক এভাবে ধরার জন্য। এবং তাকে ছোঁ মারছে 2 বার, এবং তাকে যখন ধরতে পারে নাই তখন হাতটা একটু পরে হাত একটা ছিটে আসছে আকাশের থেকে, একটা হাত ছুটকে আসছে, এসে কোন একদিকে পড়ছে, কাইন্ড অফ লাইক উল্কার মতো। এবং সে স্বপ্নের মধ্যে দেখে যে কোথায় পড়ছে। এটাই তার স্বপ্ন ছিল। এবং তার কয়েকদিন পরে সেই লোকটা কি করছে, আপনার বন্ধুদের নিয়ে ঠিকই আড্ডা দিচ্ছিল, উঠে দেখে হঠাৎ করে তাকে, এটা কিন্তু রাসেল ভাই ইংলিশে বলে ডেজাভু। অনেক কিছু কিন্তু আমরা মানে হঠাৎ করে আগে স্বপ্নে দেখি বা একটা আমাদের ভিশনে দেখি, পরে কিন্তু জিনিসটা আমরা হঠাৎ করে রিয়েলাইজ করি এই জিনিসটাই ঘটছে আমার সাথে। একদম হ্যাঁ। তো এই ডেজাভু নিয়ে কিন্তু অনেক কথা আছে। এই ঘটনাটা আমার সিলেক্ট করার কারণে হচ্ছে এই ডেজাভুর ব্যাপারটা এখানে আছে। তো ছেলেটা যে আর কি আপনার মানে যেটা দেখেছিল, সে হঠাৎ করে সে দেখে যে মানে তার ডেজাভু হয় যে হঠাৎ করে তার সাথে মিলে যাচ্ছে আজকের ঘটনাটা। বিকালে স্বপ্নে যেরকম দেখেছিল সেইভাবে সেই কয় বন্ধুগুলোই আছে, এবং তারা উঠেছে এবং তারা মানে হেঁটে যাচ্ছে, সবকিছু একই রকম লাগছে স্বপ্নের মতো। এবং এই পর্যায়ে সে হঠাৎ করে তখন তার বন্ধুদেরকে বলে কি যে তোরা চলে যা, আমি একটু একটা কাজ আছে, আমি আলাদা যাব। আচ্ছা। এখন তার বন্ধুরা তখন চলে যায় তাকে ছেড়ে, কিভাবে তারা একটু অবাক হয়, চলে যায়। এন্ড পরের দিন তার বন্ধুদের সাথে যখন তার দেখা হয়, তখন সে বন্ধুদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে একটা সোনালী রঙের হাত, স্বর্ণের হাত। আচ্ছা। এবং যেটা হয়, ও ছেলেরা ছিল স্বর্ণ ব্যবসায়ী, তার ফ্যামিলি কিন্তু স্বর্ণ ব্যবসায়ী ছিল। তো সে একটা স্বর্ণের হাত দেখায়, মানুষের হাতের মধ্যে একটা স্বর্ণের হাত। তো এটা কি, বন্ধুরা জিজ্ঞেস করে এটা কোত্থেকে পেলি? তো বলে, তখন সে ঘটনাটা বলে যে আমি স্বপ্নে দেখছিলাম এরকম, এবং আমি যেদিন তোদের সাথে হাঁটা দিলাম তখন আমি দেখতেছিলাম যে এরকম কিছু একটা মানে সেম জিনিস ঘটছে আমার সাথে। তখনই আমি জিনিসটা অ্যাওয়্যার হয়ে যাই, এবং আমার কেন জানি মনের মধ্যে অন্যরকম একটা ফিল হয়, আমি তোদেরকে চলে যেতে বলি, এবং এই জিনিসটা সেম জিনিসটা আমার সাথে রিপিটেড হয়। এবং আমি স্বপ্নে যেখানে দেখছিলাম যে হাতটা পড়ছে, আমি ঠিক সেখানে চলে যেয়ে দেখি সেখানে একটা স্বর্ণের হাত আছে। আচ্ছা। সো সেটা পাই, এবং তারা নাকি এটা পরীক্ষা করে পরে দেখে আসলে হাতটা স্বর্ণের তৈরি, আসলে হাতটা স্বর্ণের তৈরি, পুরোই স্বর্ণের। এবং এটার ব্যাখ্যা কি বাবা ভাই, কি হতে পারে এটা? এইটার ব্যাখ্যা রাসেল ভাই, আমি আগে যেটা শুনতাম, অনেকে নাকি এরকম গ্রামে স্বর্ণের জিনিসপত্র পেত, স্বপ্নে দেখাতো মাটির তলে কোথায় মোহর আছে এসে, এই জিনিসগুলো জিনরা করে থাকে। এবং কিছু জিন আছে যারা হচ্ছে আপনার কিপার অফ দিস সোর্ট অফ থিংস, লাইক কিপার অফ দ্য ওয়ার্ল্ড, কিপার অফ দ্য থিংস, তাদের কাছে কিছু সম্পদ থাকে। এখন তারা অনেককে এগুলো দিতে চায় আর কি সামহাউ, এবং তাদের সাথে অনেক কোন সোর্ট অফ লিঙ্ক হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি ইনহেরিটেড থেকেও থাকে, হ্যাঁ, সেগুলোর থেকে তারা কিন্তু অনেক সময় এই কাজটা করে, মানুষকে একটা জিনিস পাইয়ে দেয় আর কি। এই কাহিনীটা পাঠিয়েছিল, এটাও 2016 সালে পাঠানো, আর সামহাও আমি এটা আসলে ওই সময় লুক দেখিনি, কারণ অনেকগুলো এরকম আসে তো আসলে দেখা হয় না সবগুলো। এটা ইভান চৌধুরী নামে একজন পাঠিয়েছিল। সে অ্যাকচুয়ালি ফার্স্টে শুরু করেছিল স্যার আই নিড হেল্প, হ্যাঁ, আচ্ছা। এবং তার ফ্যামিলির সাথে কিছু ঘটে যাওয়া কাহিনীর কথা সে বলে, যে তার ফ্যামিলিকে 2 বছর ধরে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে আসছে, হ্যাঁ, এবং এই কারণে তাদের পরিবারের মানে অনেক সমস্যা, শারীরিক, আর্থিক এবং নানা রকম প্রবলেম তারা ফেস করছে। যেমন তাদের বাসায় কিছু কিছু প্রবলেম হতো, যেটা যে রাতের বেলা হঠাৎ করে দেখা যেত রাত্রে 12টার দিকে মানুষের কাশি দিয়ে ঘুম ভেঙে যেত, হ্যাঁ,
কাশি দিয়ে ঘুম ভেঙে যেত এবং দেখা যায় যে আপনার ফ্যান হঠাৎ করে শুয়ে আছে, হঠাৎ করে দেখা যেত বন্ধ ফ্যান চালু হয়ে গেছে। এই ধরনের প্রবলেম তাদের বাসায় প্রায় এই ধরনের কাহিনী হতো। And তারপরে যেটা হয়েছে যে তাদের বাসায় মনে হতো যে কেউ চলাফেরা করতেছে রুমের ভিতরে, এবং তাদের যে গাছটা একজন হুজুর নিয়ে আসছিল, হুজুর বের করছে যে তাদের গাছের মধ্যে অনেক তাবিজ, আপনার বিভিন্ন কিছু লেখা টাইপের আরবি হরফে লেখা তাবিজ, বালিশের মধ্যে লেখা তাবিজ, এই ধরনের অনেক কিছু তারা এরকম পাইছে আর কি। তো এটা পাওয়ার পর যে প্রবলেমটা মূলত তাদের হচ্ছে, যেই কারণে সে হেল্পের কথা বলে আর কি লিখেছিল, সেটা ছিল হচ্ছে তার বাবাকে নাকি ব্যাপকভাবে এরকম ক্ষতি করা হয়েছিল আচ্ছা। এবং বাবাকে উঠায় ঘুম থেকে, এবং তার বাবা ঘুম থেকে ওঠার সাথে সাথে নাক ডাকা শব্দ থেমে যায়, এবং তার বাবা উঠলে বিছানাতে যেরকম শব্দ হতো ঠিক ওই রুম থেকে বিছানা থেকে উঠে বসছে সেরকম কচমচ শব্দ করে কেউ উঠে বসছে, মানে কাইন্ড অফ লাইক শব্দগুলো ঠিক তার অ্যাজ ইফ যে ওর বাবা ওই রুমের মধ্যে আছে, আচ্ছা, এরকম একটা শব্দ। এবং এই ধরনের ব্যাপার স্যাপার তাদের সাথে এখনো ঘটে যাচ্ছে। এই কারণেই সে লিখেছিল স্যার আই নিড হেল্প। আমি জাস্ট একটাই বলেছিলাম এই নামাজ কালামের কথাটা, এবং অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়তো কারিনের কারসাজি, মানে আরেকটা জিনের কারসাজি, তার বাবার সাথে যে কারিন ছিল সেই ঘটাচ্ছে, এটাই আমি বলতে পারি আর কি।